থেকে সবাইকে জানাই স্বাগত। দর্শক, বাঙালি এবং তার ভাবা আবেগে নিয়ে আজ বিশেষ কিছু মন্তব্য করতে যাচ্ছি। দর্শক, বাঙালি মানেই ট্রেন্ডিং, বাঙালি মানেই ভাইরাল, বাঙালি মানে হইচই কলরব। দর্শক, আজ এই কথাটা কেন বলছি নিশ্চয়ই আপনারা অবগত আছেন। সামাজিক যোগাযোগ একটাই ট্রেন্ডিং চলছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক তিনি হুমায়ুন কবির। চতুর্দিকেই বাঙালি একটা কোনো সাবজেক্ট নিয়ে পড়ে গেলে তার আধা খেজরা করতে চায় না, তার পুরোটা শেষ দেখতে চায়, আর তার কৌতূহলের শেষও নেই। দর্শক, বলতে চাচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধু বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ। কি এমন বাবরি মসজিদ? এই সাবজেক্টটা কেন ক্লোজ হচ্ছে না, আর এর সাবজেক্টের ক্লোজ হবে বা কবে? দর্শক, আপনারা ভালো করেই অবগতই আছেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি আপনার মুর্শিদাবাদের বেলেডাঙ্গায় মুর্শিদাবাদে এক জায়গায় বাবরি মসজিদ করতে যাচ্ছে তার নিজের ট্রাস্টের টাকা দিয়ে। তো সেটা নিয়ে এত আলোচিত সমালোচিত হবার কারণ কি দর্শক? এটা কিছু বোঝা যাচ্ছে না। আসলে আমরা আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো আমরা ফলো করছি না করছি না, এটাও একটা জানার বিষয় আছে। কারণ সে দেশেও বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং যা ধর্মের বিষয় ম্যাটারগুলো তারা নিয়ে করে থাকে। অন্য ধর্মের মানুষজন তারা এই বাঙালিদের মতো নাক গলায় না। আর আমরা ভারতবাসী, আমরা বাঙালি মানে সবার থেকে চালাক এবং সবার থেকে চতুর মনে করি। তাই কে মসজিদ করবে, কে মাদ্রাসা করবে, কে মন্দির করবে, আমরা এই সমস্ত চর্চা নিয়ে পড়ে থাকি। দর্শক, বলার বক্তব্য হচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদ করবে ঘোষণা করেছেন। শেষ পর্যন্ত তিনি তার ট্রাস্টের টাকা দিয়ে, অর্থাৎ তার জাতি মুসলমান সম্প্রদায়ের মানুষদের কাছে তিনি অনুদান পেয়েছেন। কম পক্ষে যত কম হোক, প্রায় কম বেশি 5.5 কোটি টাকার মতো। দর্শক, তিনি পাহাড় সমান ইট ও অনুদান পেয়েছেন, সিমেন্ট, বালি, রড, এবং সেখানে দেখাও গেল কিছু কিছু বিনোদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেখা গেল দর্শক কোনো বেধর্মীর মানুষরাও সেখানে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে। তো দর্শক, বলার বক্তব্য এইটা যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মেন সাবজেক্টটা হয়ে গেল বাবরি মসজিদ। বাবরি মসজিদ করবে, সেটা তার ট্রাস্টের টাকা দিয়ে করছে, এখানটায় আপত্তি কি সেটাই তো বোঝা আসা যাচ্ছে না। আর এটা নিয়ে রাজনীতিবিদরা, যারা রাজনীতি পরিচর্চা করেন, রাজনীতি কারবারিরা, তারা পড়ে গিয়েছেন এই বাবরি মসজিদ নিয়ে। দর্শক, বলার বক্তব্য হচ্ছে এটাই। আগে আমরা এই ভিডিওটা দেখে আসি, তারপরে এই ভিডিওর বিষয়ে বিশেষ কিছু কথা আলোচনা করা হলো। ততক্ষণ আমরা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবং সম্পূর্ণরূপে ভিডিওটা দেখার চেষ্টা করবো। তো চলুন দর্শক, আগে আমরা ভিডিওটা দেখে আসি। দেখুন, হুমায়ুন কবিরের মডেলটা কি? মুসলমানদের দল, সেই দল শুধু মুসলমান প্রধান কেন্দ্রগুলোতে প্রার্থী দেবে এবং সেই আসনগুলো জিতে রাজ্যের শাসক নির্ধারণ করবেন হুমায়ুন কবির। আমি বলছি, এই অনুষ্ঠানে এই লাইভে বসে 2 সপ্তাহ আগে একেবারে এই কিং মেকারের ফর্মুলাটা খোদ হুমায়ুন কবির নিজে বলেছিলেন। খুললাম। প্রশ্ন তো একটাই, যে এই মডেল পশ্চিমবঙ্গে কি সফল হবে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সারাদিন তো ফুরফুরা শরীফে ছিলেন, কি বুঝছেন? শোনা, ফুরফুরা শরীফ এক ধর্মীয় স্থান হলেও রাজ্য রাজনীতিতে কিন্তু বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে রাজনীতি চর্চাকারী হিসেবে সেখানে যাওয়া আমার, কিন্তু আমি আপনাকে বলছি যে যতটুকু আমার কাছে মানে ইন্টারাকশন বিভিন্ন নেতার হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে হুমায়ুন কবির কিন্তু একটা জোটের কথা সিরিয়াসলি ভাবছেন। তিনি তিনি সরাসরি বলেছেন মোহাম্মদ সেলিমের সাথে তার কথা হয়েছে। তিনি বলেছেন যে নওশাদ সিদ্দিকীর সাথে তার কথা হয়েছে। নওশাদ সিদ্দিকীও অস্বীকার করেননি, মোহাম্মদ সেলিমও অস্বীকার করেনি, এবং অধীর চৌধুরীর ব্যাপারে উনি ভীষণ সফট। আমি আপনাকে বলছি, তিনি কিন্তু একটা জোটের চেষ্টা করছেন। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে একটা নওশাদ সিদ্দিকী নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো এই বিধানসভায়। বিধানসভা ভোটে হুমায়ুন কবির কি করবেন, তার দল ঘোষণার পর কি হতে চলেছে, এসব নিয়ে জল্পনার শেষ নেই। তবে পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। ইতিমধ্যেই তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সেই অবস্থান থেকে এক চুলও নড়েননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বরং তা নিয়ে বারবার চ্যালেঞ্জ শুনেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে
কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন, হিন্দুদের দুর্গা পুজো করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে, 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সেই সব টাকা দিয়ে খেলা হবে, মেলা হবে, পুজো হবে। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শয়ে শয়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা, উপচে পড়েছে অনুদানের বাক্স, টাকা গোনার জন্য আলাদা লোক অব্দি রাখতে হয়েছে। সূত্রের দাবি, বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত 5.5 কোটি টাকার অনুদান জমা পড়েছে। তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 3.74 লক্ষ টাকা, আর নগদ জমা পড়েছে 1.80 লক্ষের মতো। এরই মধ্যে আবার 22 তারিখ নিজের দলও ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। অপূর্ব সরকার যেখানে যেখানে আমার টেক্সটাইল মোড় বলেছিলাম সেটা তো বুক করে রেখেছেই, এমনকি সম্ভাব্য আমি স্টেডিয়াম নিতে পারি সেটাও বুক করে নিয়েছে। আমাকে রুখতে পারবে না, আমি পরে এর জবাব দেব অপূর্ব সরকারকে। সভা হবে 22 তারিখ, দল গঠন হবে এবং 4 লাখ লোকের উপস্থিতিতে করব। এগুলি সম্পূর্ণ। ফিরে আসলাম, আপনারা দেখলেন যে এই রাজনীতিবিদরা তারা পড়ে রয়েছেন বাবরি মসজিদ। আচ্ছা, সেখানে আমরা দেখলাম যে ভিত স্থাপন হওয়ার পরে থেকে বহু সংখ্যক মানুষ, মুসলমান সম্প্রদায় ছাড়াও হিন্দু মুসলমান অনেক ধর্মের মানুষরা সেই বাবরি মসজিদ দেখার জন্য আগ্রহী হয়ে সেই মুর্শিদাবাদে চলে গেলেন আর সেই বাবরি মসজিদে ভিত স্থাপনে উপস্থিত হলেন। তারা টাকা দিলেন, ইট দিলেন, বালি দিলেন, সিমেন্ট দিলেন, আর সেই অবস্থাতে টাকার পাহাড় বললেও চলে, গুণেও শেষ করা যায় না। গুণাও শেষ পর্যন্ত আপনার টাকা গোনার জন্য মেশিনও আনতে হলো। আচ্ছা, সেই পর্যন্ত কি বাঙালির আবেগ শেষ হয়ে গেল? না, বাঙালি তো কোনো জিনিস ধরলে সেটা অত সহজে শেষই করে না। সেই বাবরি মসজিদ নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, সমালোচনাও শুরু হয়ে গেল। সেই বাবরি মসজিদের কথা শুনে উগ্রপন্থী হিন্দুত্ববাদের নামে আরএসএস মার্কা কিছু সন্ত্রাসবাদ তারা বলল বাবরের নামে মসজিদ বানাতে দেবো না। দর্শক, পয়েন্টটা আপনারা মনে রাখবেন, বাবরের নামে মসজিদ ভারতবর্ষে কোনো জায়গায় হবে না। আমি এর আগে পূর্বে ভিডিওই বলেছিলাম যে বাবরের নামে মসজিদ করা নিয়ে আপত্তি, তারা মসজিদ করা নিয়ে আপত্তি নেই, কিন্তু বাবরের নামে মসজিদ করলে আপত্তি। আচ্ছা চলুন, বাবরের নিয়ে মসজিদ করলে আপত্তি কেন, এই কথাটা যখন প্রশ্ন করা হয়েছিল তখন সাংবাদিক ডিজিটাল মিডিয়াকে প্রশ্নের উত্তর দিয়েছিল আরএসএস এর সদস্যরা। তারা বলেছিল, যুক্তি দেখিয়েছিল, এক পক্ষ বলেছিল বাবর নাকি এই ভারতবর্ষকে লুট করেছিলেন, তারা স্বৈরাচারী শাসক করেছিল, তারা তছনছ করেছিল, এবং তাদের দাবি অনুযায়ী তারা বলছে মন্দির ভেঙে তারা মসজিদ করেছিল। আচ্ছা দর্শক, এই সমস্ত যে দাবি তারা করছে, তারা ইতিহাসের কোনো কার্যক্রমে বা কোনো ইতিহাসে কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। শুধু মুখের কথা ভিত্তি করে এই সমস্ত মিথ্যা প্রভাকাণ্ড ইতিহাস বলে চালাবার চেষ্টা করছে আরএসএস এবং তার প্রতিনিধি দল বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। কেন না, তাদের একটা চেষ্টা হচ্ছে, তারা সর্বোপরি আদা জল খেয়ে নেমে পড়েছে মাঠে, যে তারা চেষ্টা করছে সমস্ত হিন্দু ভোটারদেরকে একত্রিত করতে হবে। আচ্ছা দর্শক, তারপরে তারা বলতে চাচ্ছে মসজিদ করুন, মুসলমানরা মসজিদ করুন, সমস্যা নেই, কিন্তু বাবরের নামে করা যাবে না। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এইখানটায়, আমাদের ভারতবর্ষে যত শাসক এসেছিল, কে বিনা যুদ্ধ করে, বিনা লুটে, বিনা আপনার যুদ্ধ করে যে লুট করেনি এমন একটা রাজা যদি এসে থাকে ইতিহাসে, তাহলে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আমার জানা মতে এই ভারতবর্ষের যত রাজা প্রজারা এসেছিলেন প্রত্যেকের ক্ষমতায় আসনে আসার জন্য তাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। এবারে বলি, বাবরের কথা ছাড়লাম, এইবারে আমাদের দেশের যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন তারা হচ্ছে ইংরেজ। তো ইংরেজরা এই ভারতের লুট করেছিল, তার ইতিহাস এখনো পর্যন্ত প্রমাণ রয়েছে, এবং তারা আমাদের ওই মুর্শিদাবাদে হাজারদুয়ারি অর্থাৎ নবাবের ঘর পর্যন্ত ছিনতাই করে সমস্ত ধন সম্পদ লুট করে নিয়েছিল, তার নেতৃত্বাধীন মির্জাপুরের সহযোগিতা নিয়ে। দর্শক, বলার বক্তব্য হচ্ছে সেই ইংরেজদের হাতে নিশানা হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার হাইকোর্ট এবং স্টেশন, অনেক কিছু আপনার ইংরেজদের স্মৃতি রয়ে গেছে। তাহলে ওই সমস্ত মানুষ যারা প্রশ্ন করছে বাবরের কোনো নিশানা রাখবো না, কারণ বাবর স্বৈরাচারী শাসক ছিল, লুট করেছিল, এবং সেই কারণে তার নামে মসজিদ বানাতে দেবো না। আচ্ছা, এটা তো এই ভারতবর্ষের গণতন্ত্র দেশ, তাহলে ভুলে গেলে চলবে না, ইংরেজরা লুট করেছিল, তাহলে ইংরেজদের হাতে নিশানা
এখনো নিশানি রয়েছে, হাইকোর্ট রয়েছে, আপনার হাওড়া ব্রিজ রয়েছে এবং আরো অনেক কিছু সিটি আছে, সেইগুলো কি ভেঙে দেবে? আর যদি এতে একমত হয় তাহলে বুঝে নিতে হবে এরা ভারত বিদ্বেষী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা কোনোদিন কোনো জাতির আপন হতে পারে না। দর্শক, পূর্বের ভিডিওয়ে আমি বলেছিলাম আরএসএস মানে সন্ত্রাস, আরএসএস মানে দেশদ্রোহী, আরএস মানে হচ্ছে ব্রিটিশদের দালাল। সরাসরি কোট আনকোট এটাই তার প্রমাণ হয়, কারণ দেশ স্বাধীনতার সময় স্বাধীন দেশের বিরোধিতা করেছিল এই আরএসএস এর একজন চামচা, তার নাম হচ্ছে নথুরাম গডস। আজকে আমরা সম্প্রতি একটা নিউজে দেখছিলাম আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা প্রকল্পের নাম গান্ধীজি রাখতে চেয়েছিলেন। তিনি একটা প্রকল্প শুরু করেছিলেন, সেটা হচ্ছে যে 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজের প্রকল্পের যে একটা মার্কা থাকে, তিনি বলতে চাইছেন এটা গান্ধীজির নামে হবে এবং গান্ধীজি মার্কাই থাকবে। কিন্তু সেখানটায় দেখা গেল কেন্দ্রের পক্ষ থেকে 100 দিনের কাজে সেখানটায় কি দিলেন, সেখানটায় রামের নামে 100 দিনের কাজের একটা ছবি দিতে চাইছে। আচ্ছা দর্শক, দেশ স্বাধীন করলো গান্ধীজি, দেশ স্বাধীন করলো স্বাধীনতা সংগ্রামীরা, সেখানটায় ধর্ম সেখানটায় কোথায় এলো? আজকের আপনারা দিচ্ছেন রামের নামে করছেন, দুদিন পরে মুসলমানরা বলবে এটা আল্লাহর নামে হবে, বা খ্রিস্টানরা বলবে যিশুর নামে হবে। এইরকম আরো যারা আপনার রয়েছে, যে জাতের রয়েছে, কেউ বলবে মহাবীরের নামে হবে। এইরকম হতেই পারে। তাই এইরকম আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা না বানিয়ে, না তৈরি করে দেশটাকে কিভাবে আগে বাড়বে সেই চিন্তাটা করলেই তো হয়। বাবরি মসজিদ সেখানে মুর্শিদাবাদে ভিত স্থাপন হয়েছে, আর সেটা হবে, সেটা তো তার ট্রাস্টের টাকা। সরকার বলার মতো তার কোনো অধিকার নেই যে কেন হবে, কারণ আমরা এমন একটা রাজ্যে বাস করছি, এমন একটা দেশে বাস করছি, এই দেশে স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যেকের গায়ে রক্ত রং ছিল লাল। তারা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল। এখানটায় আরএসএস দেশের বিরোধিতা করলো। আরএসএসদের শুধু খালি ভারতবর্ষে ভোট দেওয়ার অধিকার আছে, তারা দেশের কোনো নেতা হবার যোগ্যতা এবং তাদের ভোটে দাঁড়ানোর আদেশও সংবিধানে নেই। তাই বিজেপির মাথায় হাত রেখে তারা তাদের সাধনা পূরণ করার চেষ্টা করছে। আর আমরা দেখতে পাচ্ছি এই আরএসএস এর তাণ্ডব, এই আরএসএস এর তাণ্ডব আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি। না হলে এত বড় সাহস হয় কেউ তার ট্যাক্সের টাকায় সে মন্দির মসজিদ করবে, সেখানটায় কেউ কোনো পক্ষ বলতে পারে যে বাবরি মসজিদ করলে আমরা ভেঙে দেবো? এটা গণতন্ত্র দেশ। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে গেলে, আগুন নিয়ে খেলতে গেলে সেই আগুনে হাত আপনারও পড়তে পারে। তাই দর্শক, আমরা বাবরি মসজিদ করে হইচই না করে, বাবরি মসজিদ নিয়ে হইচই না করে আমাদের শিক্ষা সংস্থা ও স্বাস্থ্য, মাথা গোজার ঠাঁই, রুজি রুটি, এই সমস্ত কিছু নিয়ে আমরা ভাবা, আমাদের যেন চিন্তা চেতনা যেন কোথাও হারিয়ে গিয়েছে। এখানে রাজ্যে শিক্ষা দরকার, সেই শিক্ষা নিয়ে করুন। রাজ্যের স্বাস্থ্য দরকার, স্বাস্থ্য কেন্দ্র নিয়ে ভাবুন। রাজ্যের দরকার রুজি রুটি, সেইগুলো দরকার, সেগুলো নিয়ে করুন। আমরা করছি মন্দির মসজিদ। এগুলো করলে আমাদের হয়তো ধর্মের আবেগের জায়গাটা পূরণ হবে দর্শক, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমাদের জাতি, অর্থাৎ আমাদের ভারতবর্ষের নাগরিক, জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত বর্ণের মানুষদের কি জাতির উন্নয়ন হবে? উন্নয়ন হবে কি? হবে না। তাই আমাদের এই সমস্ত কিছু রাজনীতিবিদ আছে, তারা আমাদের মন্দির মসজিদ করে তারা দুভাগ করে দিতে চাইছে, যাতে করে সাধারণ ভোটাররা তারা মন্দির মসজিদ নিয়ে পড়ে থাকে আর শিক্ষিতর ভাগ কমে যায়, মূর্খের দিকে মানুষ এগিয়ে যায়, অগ্রতা বহির্প্রকাশ হয়, আর যাতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যাতে করে আজকের নেতারা এক জায়গায় বসে থাকবে দর্শক, আর সাধারণ মানুষ হয়রানি হয়ে যাবে। আজকের দেশে এতটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে মানুষ, ভারতবর্ষের নাগরিক আমরা, তারপরে একটার পর একটা পরীক্ষা দিতে হচ্ছে। কেন হচ্ছে? আজকে শিক্ষা সমাজ কতটা পিছিয়ে পড়েছে সে নিয়ে কথা বলার লোকের খুবই দরকার। স্বাস্থ্য কেন্দ্রগুলো আরো উন্নত যাতে করার দরকার, সেটা নিয়ে কথা বলার দরকার। আমাদের মাথা গোজার ঠাঁইয়ের প্রয়োজন, সেটা নিয়ে কথা বলার দরকার। আমাদের রাস্তা, কল, শিক্ষাঙ্গনগুলো আরো উন্নত যাতে হয়, যাতে ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, আপনার উকিল, লয়ার, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, এইগুলো হওয়া দরকার। এইগুলো নিয়ে আমরা আন্দোলন করছি না, কোথাও যেন আমাদের মধ্যে শিক্ষা চেতনাগুলো যেন হারিয়ে যাচ্ছে দিনের পর দিন এই মসজিদ আর এই মন্দির নিয়ে। দর্শক, বলার বক্তব্য এইটা। আজকের এইগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ডিজিটাল মিডিয়া, অর্থাৎ প্রিন্ট মিডিয়া এমনভাবে উপস্থাপনা করছে, কোথাও গিয়ে যেন ভারতবর্ষের নাগরিকদেরকে যেন অন্ধকারে ঠেলে দেবার একটা প্রচেষ্টা চলছে। দর্শক, বলার বক্তব্য এটা। আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আমরা সচেতন নাগরিক, সচেতন স্বচ্ছ ভারতের নাগরিক এবং স্বাধীন নাগরিক, যেমন আমরা দেশ স্বাধীন করেছিলাম, ইংরেজদের
কে তাড়িয়েছিলাম আমরা সব ধর্মের মানুষ মিলে, সেই রকম এই যারা বিভাজন তৈরি করে তাদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা এবং আমাদের ভারত স্বচ্ছ রাখা, সুষ্ঠু রাখা, ধর্মর মেরুকরণ যারা করে তাদের থেকে দূরে থাকা এবং আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং রুজি রুটি নিয়ে চিন্তা করা, এইটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। যাই হোক দর্শক, ভিডিওটা কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই নিউজ 14 বাংলার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্য করে আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন আর ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে। তো চলুন দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী